স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ঠিক আছে আমি। বাসায় পৌঁছাতে প্রায় সন্ধ্যা ৭টা। শিফা ফ্রেশ হয়ে চলে গেল চিলেকোঠায়। এখন হেস্তনেস্ত করেই ছাড়বে। এত এত উপেক্ষা কেন? বিয়ের অনুষ্ঠানে একবারও তাকায়নি। চিলেকোঠার দরজা ধাক্কাতেই খুলে গেল। উকি দিয়ে দেখলো ভেতরে কেউ নেই। ধীরে সুস্থে পা টিপে ঢুকলো। টুংটাং আওয়াজ আসছে ছোট্ট লাগোয়া পাক ঘর থেকে। ঘাড় কাত করে দেখে গলায় তোয়ালে ঝুলানো, পরনে শুধু প্যান্ট। উদাম শরীরে চুলায় কি যেন কাজে ব্যস্ত। শিফা চোখ পাকিয়ে দেখছে। এক কাপ চা হাতে ফু দিতে দিতে পাভেল এগিয়ে আসছিল। আচমকা শিফাকে দেখে লাফিয়ে উঠল। গরম চা এসে পড়ল হাতে। এক পাশে কাপ রেখে শিফাকে জোরে এক রাম ধমক দিয়ে বলল, এই মেয়ে, মাথা ঠিক আছে তোমার? এখানে কি করছো? দুপাশে বেনি করা চুলে হাঁটু সম ফতুয়া প্লাজো পরনে, গলায় ওড়না পেঁচানো। ঠোঁট উল্টে বলল, চা হাতে পড়েছে আপনার, হাত জ্বলছে না? পাভেল ভয়ে ভুলেই গিয়েছিল হাতে চা পড়েছে। হাতের দিকে তাকিয়ে দেখলো লাল হয়ে আছে। সেদিকটা উপেক্ষা করে চেঁচিয়ে বলল, তুমি এসেছো না, বিপদ তো হবে। আবার জিজ্ঞেস করছো জ্বলছে কিনা? অলরেডি সব ভস্ম বানানোর পরিকল্পনা নিয়ে এসেছো। কেন এসেছো? আমি বিপদ? অবশ্যই। একদিন এই বিপদকেই সংসারের সুখ মেনে সকাল বিকাল নম করবেন। হ্যাঁ। বেনি নাচিয়ে বেরিয়ে গেল রুম থেকে। বেসিন ট্যাপের নিচে হাত ধরল পাভেল। বিড়বিড় করে বকেই যাচ্ছে। উকি দিয়ে দেখলো শিফা। দরজার ফাঁকে পুনরায় মাথা ঢুকিয়ে বলল, মনে রাখেন, বিপদ বলেছেন না, নকলি দড়ি গিয়ে ঘুরাবো। শিফা, দরজা থেকে সরে ভো দৌড়। খিলখিল করে হাসতে হাসতেই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। তৎক্ষণাৎ ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে তাল সামলে বলল, উফ, ব্যথা পাই তো। সামনে বড় ভাইজানকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। ভীতি সঞ্চার হলো মনে। ভাইজান কি দেখে ফেলেছে? শাহাদের গলার স্বর গাঢ়। কি হলো, এভাবে ছুটছো কেন? না মানে ছাদে কি এই ভর সন্ধ্যায়? গাছে, মানে গাছে পানি দিতে এসেছি। খালি হাতে? ভাইজান পাভেল ভাইয়া থেকে বালতি নিয়ে পানি দিয়েছি। শাহাদের চক্ষু স্থির শিফাতে। মুখাবয়ব স্বাভাবিক করে বলল, এভাবে ছুটবে না, নিচে যাও, আম্মু ডাকছে নাস্তা করতে। জি ভাইজান। এক হাতে বার্নাল ক্রিম, অন্যদিকে কাঁধে তোয়ালে ঝুলিয়ে লাগানোর চেষ্টা করছে। ফুটন্ত চা পড়া চারটিখানি কথা নয়, জ্বলছে। হাতে কি হয়েছে? গমগমে আওয়াজে চমকে উঠল পাভেল। দরজায় শাহাদকে দেখে হৃদকম্পন বেড়ে গিয়েছে। শাহাদ এগিয়ে এসে ক্রিমটা হাতে নিয়ে পাভেলের হাতে লাগিয়ে দিল। শাহাদের হাতের মুঠোতে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আর চোখে পাভেলের দিকে তাকিয়ে বলল, বাঙালির চিরচেনা সত্য সম্পর্কে জানো না নাকি? পুরুষ মানুষ কাঁদতে নেই। ডান হাতের উল্টো পিঠে চোখ মুছে পাভেল বলে উঠল, সবার সামনে কাঁদতে নেই, তবে ভাইজানের সামনে কাঁদা যায়। দীর্ঘশ্বাস ফেলে শাহাদ বলল, ওঠার সময় দেখলাম ছাদের গাছগুলো শুকিয়ে গেছে, কেউ কি পানি দেয় না? পাভেল চেয়ার টেনে বসে বলল, আফিয়া খালা দেয়। আমি দিয়েছিলাম রিসোর্টে যাওয়ার আগে, এরপর আর কেউ দেয়নি মনে হয়। শাহাদের ঠোঁটের কোণে ক্রুদ্ধ হাসি। মনে হলো যেন সমাধান পেয়ে গিয়েছে। পাভেলের দিকে না তাকিয়ে জানালার চোখ রেখে বলল, পাভেল, জানো তো, ছোট গাছের যত্ন বেশি করতে হয়। অতিবৃষ্টি, মাটির অযত্ন, এসবে গাছ মরে যায়। এর চেয়ে বড় কথা, মালি যদি গাছের যত্নের ব্যাপারে উদাসীন হয়, এতেও কিন্তু গাছ বিনষ্ট হয়। গাছ পরিচর্যার সঠিক মালির প্রয়োজন। যোগ্যতার ভিত্তিতে মালি অনেক ধরনের হয়, তবে অবশ্যই বাগানের মালিকই নির্ধারণ করবে কাকে মালি হিসেবে রাখবে, তাই নয় কি? পাভেলের মাথার উপর দিয়ে গেল প্রতিটি কথা। বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। মুখের সামনে তুড়ি বাজিয়ে শাহাদ পুনরায় বলল, আমি না আসা অবধি বাড়ির খেয়াল রাখবে, শিফাকে দেখে রাখবে। ছোট মানুষ, আবেগী, এই বয়সে অনেক ভুল করবে। শাহিনের দায়িত্ব অনেক, হয়তো এতদিকে খেয়াল রাখার সময় পাবে না। শিফাকে নিজের বোনের মতো টেক কেয়ার করবে।
কিছুটা থেমে বলল, রেডি হয়ে নিচে আসো, ডিনার করে বেরিয়ে পড়বো। জি বাস। শাহাদ বেরিয়ে যেতেই পাভেলের মাথায় হাত। এ যেন নীরব হুমকি। তবে কি শিফাকে দেখেছে পাভেলের রুম থেকে বের হতে? ঘড়িতে ঠিক 8টা। 60 মিনিটের মধ্যে বের হতে হবে। মেয়েকে কোলে নিয়ে হাঁটছে, কাঁধেই মেয়ে ঘুমিয়ে গিয়েছে। দিয়া ফ্রেশ রুমে। শাহাদ মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে ট্রলিতে সব কাপড়গুলো তুলে নিল। রুম থেকে বের হয়ে শাহিনের রুমের দিকে গেল। ভাইকে দেখে বেরিয়ে এলো, থমথমে মুখ। শাহাদ মুচকি হাসি দিয়ে বলল, অনেক বড় দায়িত্ব চাপিয়ে যাচ্ছি তোমার কাঁধে, সব সামলে নিও। বিষণ্ণ মনে মাথা ঝাঁকালো শাহিন। শাহাদ পুনরায় নিজের কামরায় ঢুকে হাসি দিল সহধর্মিনীর দিকে। দিয়া কাছে এসে বলল, আপনি একটু রেস্ট নিন, 2 দিন ধরে তো বেশ ধকল গেল। শাহাদ খানিকটা হেসে বলল, নিব, আসো তুমিও নিবে। রুমের বাতি নিভিয়ে দিয়াকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। নীরব আদেশ, ঘুমাও, চুলে বিলি কেটে দিচ্ছি। দিয়া প্রকৃতপক্ষে এখন ভীষণ ক্লান্ত। মাইগ্রেনের মেডিসিন নিয়েছে। নিজেকে শাহাদের বুকে পেয়ে এখন ভীষণ খুশি। ঝগড়া করতে ইচ্ছে হলো না এখন। দিয়ার কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল শাহাদ। বুকে চেপে ধরে আলতো হাতে চুলে বিলি কেটে দিতে থাকলো। মিনিট 20 মধ্যে ঘুমিয়ে পড়ল দিয়া। কপালে আদরে পরশ দিয়ে উঠে বসল। নিজেকে তৈরি করে ঘুমের মধ্যে মেয়েকে কোলে তুলে নিল। নীরবে বুকে চেপে ধরল মেয়ে এবং মা দুজনকে। বিড়বিড় করে বলল, আমার সম্পদের তোমার আমানতে রেখে যাচ্ছি আল্লাহ, দেখে রাখো, সুস্থভাবে ওদের কাছে আমাকে পুনরায় ফিরিয়ে দিও। ঘুমন্ত স্ত্রী কন্যাকে রেখে দরজা খুলে বেরিয়ে গেল। ডাইনিংয়ে দাঁড়িয়ে আছে সুলতানা কবির, রায়হান সাহেব, শাহিন, লিমন, তাহি, শিফা এবং পাভেল। সুলতানা কবিরকে জড়িয়ে ধরে বলে উঠল, আমু মাত্র কটা দিন, এভাবে ভেঙে পড়ছেন কেন? আমি কি এর আগে ঢাকার বাইরে যাইনি? থমথমে মুখে সুলতানা কবির বলল, বাবু, আমার আগে কখনো এত দুশ্চিন্তা হয়নি, তবে আজ কেন হচ্ছে? শুধু শুধু করছেন, রেস্ট নিন, কাজটা সেরে আবার ফিরে আসবো। সকলের থেকে বিদায় নিয়ে গেটের কাছে আসলো। হামজা বাড়িতে। হামজা যাবে সিঙ্গাপুর শাহাদের সাথে। পাভেল ড্রাইভিং সিটে। শাহিন ভাইজানকে জড়িয়ে ধরে রেখেছে। স্যার, আই উইল বি ওয়েটিং। ঈশাদ হাসলো। শাহাদ ভাইয়ের কাঁধ চেপে বলল, ইনশাল্লাহ। সব ইনফো সেন্ড করেছি মেইলে। হাম্মাদকে রিসিভ করে নিও, কোনো সমস্যা হলে হাম্মাদকে ইনফর্ম করবে। শেজা, দিয়াকেও নিয়ে যাবে। আই আই স্যার। ভালো থেকো। আব্বু আম্মুকে দেখে রেখো। ছুটে চলেছে গাড়ি ঢাকার রাস্তায়। গন্তব্য এয়ারপোর্ট। দিয়ার ভিসা হয়নি। হঠাৎ মনে হলো অনেক দেরি হয়ে যাচ্ছে। সিঙ্গাপুর রিপোর্ট পাঠানোর পর ডক্টর বলেছে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। তাই সব কিছু ফেলে ছুটে যাওয়া। মনি জেগে ওঠার আগেই শেষ করতে হবে সব। দিয়ার সিকিউরিটি ব্যবস্থা করে এসেছে হাম্মাদ বিন ফারহাদ, দিয়ার ছোট মামা। এখনই ইরান থেকে ল্যান্ড করেছে। শাহাদের এতদিনের অপেক্ষা ছিল হাম্মাদের জন্য। পিটপিট চোখ মেলে দেখে রুম অন্ধকার। শাহজা কাঁদছে। মেয়েকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে উঠে বসলো। এমপি সাহেব কোথায়? এখানেই তো ছিলেন। রুমের বাতি জ্বালিয়ে ফোনের দিকে তাকালো। এমপি সাহেবের মেসেজ ভেসে উঠেছে। ভ্রুকুচকে মেসেঞ্জার ওপেন করতেই দেখতে পেল, ভালো থাকবেন এমপি বন্ধু। আপনি যখন জেগে উঠবেন, আপনার এমপি সাহেব তখন আকাশে। দোয়া করবেন যেন সুস্থভাবে আপনার জন্য ফিরে আসতে পারে। শাহাদ ইমরোজ। বুকটা ধক করে উঠল। ঘড়িতে 11:30। অগোছালো শাড়ি কোনো রকম ঠিক করে উঠে দাঁড়ায়। চুল খোলা দেখে মনে হচ্ছে কোনো গল্পের বীরহীনী চরিত্র। সেন্টার টেবিলের চিরকোটা খুলল। পরে চোখ বড় বড় করে ছুটে চলল দরজার দিকে। দরজা খুলে ডাইনিংয়ে এসে চিৎকার দিয়ে বলল, আম্মু। সুলতানা কবির সাথে বাকিরা বেরিয়ে এলো। ছেলের বউকে কাছে এসে আগলে ধরলো। মেয়েটাকে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। কি হয়েছে বৌমা? আম্মু, আমার শাহাদ। বাবু তো কাজে ঢাকার বাইরে গিয়েছে। না, সিঙ্গাপুর। কি বলেছে তোমাকে? শাহিনের দিকে তাকিয়ে বলল। শাহিনের মাথা নত। রায়হান সাহেব শাহিনের কাছে এসে
প্রশ্ন করলো, শাহিন সাহাদ কোথায়? রায়হান সাহেবের দিকে তাকিয়ে মনে হলো আর মিথ্যা বলা ঠিক হবে না, বলেই ফেললো সত্যিটা। আবু ভাইজান ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর গিয়েছে। আজ কয়েকদিন আগে রিপোর্ট এসেছে হাতে। সিচুয়েশন খারাপের দিকে। সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল রিপোর্ট। ওখানকার ডাক্তাররা সাজেস্ট করেছে চলে যেতে। ভাবির ভিসা হয়নি। ওই জোর করে আমি আর তাহি টিকিট করে দিয়েছি। আজ দুপুরে সেন্সলেস হয়ে গিয়েছিল। এরপর যথেষ্ট চেষ্টা করেছে নিজেকে সুস্থ রাখার। তাহির মাথা নত। নরিন শাহিনের হাত চেপে ধরেছে। দিয়া কেমন যেন অসহায় চোখে তাকিয়ে আছে। সুলতানা কবির আঁচলে মুখ ঢেকে কেঁদে দিল। রায়হান সাহেব কম্পিত গলায় বলল, শেষ দেখা ছিল আমাদের সাথে। দিক বিদিক শূন্য হয়ে ডাইনিং পেরিয়ে ছুটল দিয়া। শাড়ির বড় আঁচল মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ছুটে চলছে পাগলের মতো। ওর পেছন পেছন ছুটছে বাড়ির মেয়েরা, শিফা, তাহি, নরিন। লিমন শাহিন ঢোক গিলে ছুটল। গেটের কাছে এসে পাগলামি শুরু করে দিয়েছে। গেট খোলো, আমার এমপি সাহেব চলে গিয়েছে, আমায় ছেড়ে যেতে দাও আমায়। বুকে জড়িয়ে নিল তাহি, নরিন। তাহি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, নিজেই কেঁদে কেঁদে বলছে, ও ভাবিজান, পাগলামি করছো কেন? ভাইজান আসবে তো। ও তাহি আপা, তুমি কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছ? রাশেদ ভাইয়ের যন্ত্রণা তো বোঝো তুমি। আমি তো তোমার মতো নিজেকে সামলাতে পারবো না। আমাকে ওনার কাছে নিয়ে চলো। কেন রেখে গেল? আমার তো কেউ রইলো না। আমার মেয়েটার কি হবে? আমি কার কাছে যাব? একটু বুঝতে দিল না আমাকে নিজের পরিস্থিতি। আমার বাবা যান, আমি জানো তো এইভাবে বলেছিল ফিরে আসবে, কই আর তো এলো না। সবাই কেন একা ফেলে যায় আমায়? জানালা দিয়ে এই চিত্র দেখছে বন্দিনী। বুঝতে পারছে না বাসার চিত্র। আবিরকে এখন মায়ের কাছে আসতে দিয়েছে শাহিন। এই কয়েকদিনে বাকি সব বই পড়ে নিয়েছে। একা বসে থাকতে থাকতে মনে জং ধরেছে। আবিরও মায়ের পাশে দাঁড়িয়ে আছে। মায়ের দিকে তাকিয়ে বলল, মামা জানো, আজ মামা বিদেশে চলে গেছে। শেফালি অবাক হয়েছে। ছেলের দিকে তাকালো, প্রশ্ন করলো, কেন বাবা, মামা কেন গেল? আমি শুনেছি ছোট মামা লিমু মামাকে বলতে মামা বেশি দিন বাঁচবে না, হয়তো বিদেশে মারা যাবে। ছেলের মুখে এমন কথা শুনে হঠাৎ করে বুক কেমন করে উঠল। চোখ দুটো ঝাপসা হয়ে গেল। মানুষ পটে ভেসে উঠল ভাইজানের সাথে কাটানো ছোটবেলা। কি বলল ছেলে? ভাইজান মরে যাবে, অথচ কেউ একবার শেফালিকে জানালো না। ছেলের হাত ধরে গুটি পায়ে দরজা খুলে বের হয়ে একপাশে দাঁড়ালো। দিয়াকে সবাই ড্রয়িং রুমে এনে বসিয়েছে। বাড়ির পরিবেশ ঠিক কতটা অস্বাভাবিক কখনো টের পায়নি শেফালি। শিফা আচমকা শেফালিকে দেখে চেঁচিয়ে উঠল, এবার খুশি হয়েছো তুমি? আমার বড় ভাইজান চলে গেছে আমাদের ছেড়ে। যত খুশি বদদোয়া দাও। আব্বুর পর আমাদের ছাদ, আমাদের বড় ভাইজান। তোমার জন্য আফসোস আপা, ভাইজান দেখা করে গেল না তোমার সাথে। আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছে, আমার ছোট্ট ফুলটা ভালো থাকিস, আমার দোয়া তোর জন্য। কিন্তু তুমি কিচ্ছু পাওনি, মায়া হচ্ছে তোমার জন্য। দেওয়াল ধরে বসে পড়ল শেফালি। শরীরে মারির দাগ এখনো শুকায়নি, অথচ ভাইজান না বলে চলে গেল। এখন কেন যেন প্রতিটি মারির দাগ ভাইজানের আশীর্বাদ মনে হচ্ছে। মানুষটা বদলে দিয়ে গেল উগ্র শেফালিকে। এই কয়েকটা দিন নামাজ, বই আর নিজের করা ভুলগুলো নিয়ে পড়েছিল, ভেবেছিল মাফ চেয়ে নেবে ভাইজানের কাছে। মানুষটা সেই সুযোগটাও দিল না। শিফার দিকে রক্তচক্ষু নিয়ে বলল, দেখিস, তুই আমার ভাইজান ফিরে আসবে, তখন আমিও তোকে বলবো আমার ভাইজান আমার জন্য ফিরে এসেছে। পেন্ডুলাম ঘুরছে, চক্ষু স্থির। মনে হলো যেন পাখি হাত ফসকে বেরিয়ে গিয়েছে। কিছুক্ষণ আগেই নিউজ আসলো এমপি সাহাদ ইমরোজ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছে। কত বড় সুযোগ মিস হয়ে গেল। সুযোগটা কাজে লাগাতে না পারার আফসোসেই শেষ হয়ে যাচ্ছে খালেদ পারভেজ এবং ফরিদ রেজা রশিদ। ফরিদ রশিদ গাল ভেঙচি দিয়ে চেঁচিয়ে উঠল, পারভেজ, তুমি পুরাই অথর্ব। চোখে দোলা দিয়ে পালালো হাঁটুর বয়সী ছেলেটা, অসত্য টের পেলে না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।
আমাকে কম দোষ দিবেন না স্যার। আপনার ঘর থেকে যে ওহানার রিপোর্ট গায়েব হয়ে গেল তার দোষ কে নিবে? আমার দিকে আঙ্গুল কম তুলো। ওই মেয়েটি কোথায় যার কাছে রাশেদের রিপোর্ট ছিল? লোক পাঠিয়েছি, আসতেছে। একটা রাত পেরোলো, দিন পেরোলো, নিজেকে এখনও সামলাতে পারলো না দিয়া। রুম থেকেই বের হয়নি সারাদিন। শাহেজাকে বাড়ির অন্যরা মিলে সামলেছে। ছোট্ট শাহেজা থেমে থেমে শাহাদকে কিছুক্ষণ ডেকে ডেকে চিৎকার করছে, শাহাদকে কাছে পেতে চাইছে। ওই তো ঘন্টাখানেক আগের কথা, ফিডিংয়ের সময় খেতে খেতে কেঁপে উঠল। খাওয়া ছেড়ে মায়ের দিকে করুণ চোখে তাকিয়ে দুবার শাহাদকে ডাকলো। দিয়া মেয়েকে আদর করে আবার খাওয়ালো। শাহিনের মাঝে লিমনের মাঝে শাহাদকে খুঁজে বেড়াচ্ছে এই ছোট্ট মেয়েটা। শাহেজাকে কোলে নিয়ে দিয়ার অনুমতিতে শাহাদের স্টাডি রুমে এসেছে শাহিন কিছু ফাইল নিতে। সেখানে শাহাদের বড় একটা ছবি টানানো আছে নেভি ইউনিফর্মে। শাহাদকে ছবিতে দেখে সজোরে খুশিতে চিৎকার দিয়ে উঠল, বাবা। নিজে নিজে হাততালি দিচ্ছে। শাহিন রুমের সব কটা বাতি জ্বালিয়ে দিল। শাহেজা আঙুল দিয়ে বুঝাচ্ছে, ওই যে ওখানে শাহাদ, মানে ওদিকে যাবে, শাহাদের ছবির কাছে। বুদ্ধিদীপ্ত নেত্র, চৌখস, সাহসী, শক্তিশালী শাহাদ ইমরোজের এই 4 ফিট ছবিটাতে প্রতিচ্ছবি ফুটে উঠেছে। শাহিন হতাশা নিয়েই ছবির দিকে তাকিয়ে বলল, ভাইজান, আপনি জীবনে অনেক সঠিক কাজ করলেও ভাবিমা আর শেহজার প্রতি সবচেয়ে বড় অন্যায়টা করলেন। আপনার অভাব অপূরণীয়। রাগে শরীর রিরি করছে। নিজেকে অতিমাত্রায় চালাক ভাবা রমণীর দুর্দশা দেখে উপস্থিত সকলের মাথা ঘুরে গিয়েছে। মুখোমুখি সকলে উত্তর জানতে চায়। ফরিদ রশিদ রেগে টেবিলের সজোরে আঘাত করে রক্ত চোখে প্রশ্ন ছুড়ল, রিপোর্ট কোথায়? কেঁপে উঠল মনি। বুকের ভেতর ভয়রা এখন শক্তপোক্ত একটা বিপদের আভাস দিচ্ছে। এখানে অবস্থা স্বাভাবিক নয়। সে একা আর সব কটা হয় না। এখন নিজেকে অসহায় বোধ করছে। তবে রিপোর্টটা কোথায়? মনির পাশে বসে আছে আর একজন ফরেন্সিক ডক্টর। তাকে আনা হয়েছে রিপোর্টের সত্যতা যাচাইয়ের জন্য। তখন থেকেই চেক করে একই কথা বলে যাচ্ছে। পুনরায় বলল, কোনোভাবেই এটা লেফটেন্যান্ট কমান্ডার রাশিদের রিপোর্ট না। ডিএনএ ম্যাচ করছে না, একটা রিপোর্টও অথেন্টিক না। আলতাফ নার্ভাস হয়ে ঢোক গিলে বলে উঠল, তার মানে কি? ডক্টর বলল, আমাকে আগে ক্লিয়ার করুন, সঠিক মানুষের পোস্টমর্টম হতে কেউ দেখেছে? মনি দুপাশে মাথা নেড়ে বলল, না, তা তো দেখিনি, কিন্তু শাহেদের ভাই তো রাশেদকে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছিল। ফরিদ রশিদ দাঁত চিবিয়ে বলে, কত বড় মা চুত! সবার চোখকে কিভাবে ফাঁকি দিল, বোকা বানিয়েছে আমাদের। ও পোস্টমর্টম করা নাই, ওকে আমি চিনি। ও এমন কাজ আগেও করছে, একজনের অফিসারের ক্ষেত্রে ও করায় নাই। সকলে হতভম্ব। মনি হাতের রিপোর্ট দেখিয়ে বলে, তাহলে এটা কার? এত যত্নে আগলে রেখেছ? ফরেন্সিক ডক্টর হেসে বললেন, আপনাকে ডক্টর সনদ যে দিয়েছে সে ব্যাককল নয়তো আমরা আপনাকে ডাক্তার মানছি, আমরা বোকার দল। মর্গে অগণিত লাশ পড়ে আছে। কোনো একটা রিপোর্ট কালেক্ট করা এমপি শাহাদের জন্য আহামরি কোনো ফ্যাক্টই না। তবে আগলে রাখার ব্যাপারটা দোয়াশা। আমার তো ভয় হচ্ছে আপনাকে নিয়ে। আপনার কৃতকর্ম আগে থেকে টের পাইনি তো? তড়াক করে উঠল মনির চোখ। মানে কি? খালিদ পারভেজ উঠে সরাসরি মনির চুলের মুঠি ধরে চিৎকার দিয়ে বলে উঠল, তুই একটা বেটা পড়াইতে পারস না এত বছর, আসছস এতগুলো বেটার লগে ডিল করতে, একটা রিপোর্ট ঠিকঠাক আনতে পারলি না। ও আচ্ছা, আনবি কেমনে? তোর মরদ তো তোর চোখেই ধুলো দিছে। শালি, তুই যে বিদ্যালয়ে পড়ালেখা করছো, শাহাদ ওই বিদ্যালয়ের হেডমাস্টার। মনির আর্তনাদে ছুটে আসলো সকলে। চুল ছাড়িয়ে নিল খালিদ থেকে। ফরিদ তাচ্ছিল্য নিয়ে বলে উঠল, ভুল বললে পারবেশ, ওই বিদ্যালয়ের হেডমাস্টার তুমি। শাহাদ, তুমি যে ডিপার্টমেন্টে পড়ছ ওর হেড ডিপার্টমেন্ট, বুঝলা? ও আমার বাসায় বসে আমার সাথে গেম খেলে গেল, সত আমি গুণাক্ষরও টের পেলাম না। তুমি ওরে বুড়া আঙ্গুল দেখাও, ও তোমার সে আঙ্গুলকে কেটে প্যাকেট করে রেপিংয়ে মুড়িয়ে গিফট পাঠাবে এমন পাবলিক।
খালিদ পারভেজ আকুতি নিয়ে বলল, স্যার এখন উপায়? সবাই ফেসে যাব তো। ওহানা যে গ্যাং রেপড এটা তো রিপোর্টে আছে, আমার আপনার নামও আসে। আলতাফ জোরে কেশে মনোযোগ আকর্ষণ করে বলল, দেখি আমি কি করতে পারি। ফরিদ রশিদ খারাপ কথা বলল, ভাই দূর, তুই একটা ভাই আর শাহাদা একটা ভাই, ঘনিষ্ঠ পৃষ্ঠগুলোর সাথে আড্ডা মারাস। বাহ, পালাবি তুই। গালি দিবেন না, উপকার করেছি আপনাদের। ও কখনো আমার আপন বোন ছিল না, আমার বাপের দ্বিতীয় পক্ষের মেয়ে ছিল। আমার কি ভাই তো ডাকতো। ওই যে মনিকা ম্যাডাম ও এমপি সাহাদকে ভাই ডাকে, কিন্তু মনে মনে ঠিক ওই বিছানায় চায়। খালেদ পারভেজ একদলা থুথু ফেলল নিচে, কিছু খারাপ কথা বলে উঠে দাঁড়ায়, মনির দিকে ক্রুদ্ধ দৃষ্টি ছুঁড়ে ধপাধপ পায়ে বেরিয়ে পড়ল। পানের পিক ফেললো থুক দিয়ে, লাল রঙা ঠোঁট আরো বেশি আকর্ষণীয় লাগছে 50 ঊর্ধ্ব মেহেরজান আম্মাকে। সামনে বসে আছে মারের ঘোরে কাতর হওয়া সিজার, রকি এবং সাথে আছে 3 জন গোয়েন্দা সদস্য সহ পাভেল এবং লেফটেন্যান্ট তানভীর। তানভীরের চোখে মুখে অনলের মতন ক্রোধ। যাওয়ার আগেই কাজটা তানভীরকে বুঝিয়ে দিয়েছে শাহাদ। সিজারকে যতগুলো প্রশ্ন করেছে একটিরও উত্তর দিতে পারেনি, বিনিময়ে মার খেয়েছে অগণিত। অহনা মেহনাজ ক্যাপ্টেন আলতাফের ছোট বোন। অন্যদিকে আরও একটি পরিচয় আছে যা গোপন ছিল এতগুলো বছর, মেহেরজান আম্মার ভিআইপি কাস্টমার খালেদ পারভেজ। এই পল্লীর সবচেয়ে সুন্দরী মেয়েগুলো সাজিয়ে রাখা হতো বিগত 3 বছর ধরে। অহনা নিয়ে শোনা কথা আছে অনেক। 3 বছর আগে গেট টুগেদার করা হয় শিপে 3 বাহিনীর পারিবারিক সদস্যদের নিয়ে। সাধারণত এই সুযোগটা সবাই পায় না। অফিসার নিয়ে আনন্দ উপভোগ করতে এসেছিল। নিরাপত্তার দায়িত্বে ছিল লেফটেন্যান্ট কমান্ডার শাহাদ ইমরোজের ইউনিট সদস্য কিংবা অফিসারদের পারিবারিক মেলবন্ধন অনুষ্ঠানে শাহাদ কখনো পরিবার নিয়ে আসে না, ব্যক্তিগতভাবে পছন্দ নয়। যদি নিয়ে আসতেই হয় তবে রায়হান সাহেব এসে ঘুরে যান। সেদিনও তেমনটাই হয়েছে, নিজের পারিবারিক সদস্যদের নিয়ে আসেনি, সকলের অনুরোধ ও অগ্রাহ্য করেছে। শাহাদের ইউনিটের কোনো সদস্য পারিবারিক সদস্যদের নিয়ে আসেনি। পার্টি হচ্ছে, নাচ গান হচ্ছে, সাথে আছে স্পেশাল পানীয়, সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ। রাশেদ এবং শাহাদ সন্ধ্যার নাস্তা করছিল, তখন ক্যাপ্টেন আলতাফ এসে ছোট বোন অহনার সাথে পরিচয় করিয়ে দিল সকলের। প্রাপ্তবয়স্কা মেয়ে, দেখতে শুনতে বেশ ভালো, ছটফটে। কিছুক্ষণের মাঝে চলে যায় ওরা। তানভীর এগিয়ে এসে বলল, স্যার আলতাফ কেমন যেন গায়ে পড়া। শাহাদ আর চোখে তাকিয়ে বলে, নো কমেন্ট, আই ডোন্ট লাইক ইট। সরি স্যার। শিপের ছাদে রাতের খাবার শেষ করে তানভীর এবং রাহাত দাঁড়িয়ে আছে। রাহাত তানভীরকে বলে উঠল, স্যার না বললে এখানে আসতাম না, আমার ভালো লাগছে না রে। তানভীর মৃদু হেসে বলে উঠল, ইট ইজ অলসো ইওর টেস্ট ব্রো, স্যার কিন্তু তোকে মার্কিং করবে। রাহাত হতাশ হয়ে বলে উঠল, এমন কেন আমাদের লাইফ, আমার ভালোই লাগছে না, মন চাই পালিয়ে যাই। তুমি চাইলেই পালাতে পারো লেফটেন্যান্ট রাহাত। পালানোর রাস্তা আপাতত দুটো, পানিতে ঝাঁপ দিবে, নতুবা আমি তোমাকে ডিরেক্ট উপরে পাঠাবো। কোনটা চাও? চমকে উঠল রাহাত এবং তানভীর মনে মনে স্রষ্টাকে স্মরণ করছে। রাহাত ধরা গলায় বলল, সরি স্যার, আর বলবো না এমন কথা। Complete 20 push-up and Lieutenant Tanveer as well. এই স্যার। শাহাদ চলে যেতেই তানভীর চোখ পাকিয়ে ধমকে বলল, স্যার পাঠানোর আগে আমি তোকে ভোগে পাঠাবো। সারাদিন খাটনি, এখন এই শরীরে পুশ আপ তোর জন্য হয়েছে, এবার পালানোর ভূত মাথা থেকে নামা। শালা, আমি কি জানতাম? চুপ থাক, আবার দেখলে এই মাছ সমুদ্রে ফেলে দিবে। ঘড়িতে রাত 2টো। রাহাত ওয়াশরুম থেকে বের হয়ে কিচেনের দিকে গেল, 1 গ্লাস পানি পান করে নিল। পাশের রুম থেকে হাসাহাসির শব্দ আসছে, হয়তো পরিবারের সকল সদস্য একসাথে হয়ে হাসাহাসি করছে। আকাশে কেমন বজ্রপাতের ঘন গর্জন। শিপের ছাদে চলে এলো পুনরায়।
20টা পুশ-আপ দিয়ে শরীরে ব্যথা করছে। ট্রেনিং পিরিয়ডে তো আরো বেশি দিতে হতো। ছাদে উঠেই দেখতে পেল সমুদ্র তোলপাড় করা গর্জন। কিছুটা ভীত সন্ত্রস্ত ফোনটাও ফেলে এসেছে। ঝুম বৃষ্টি নামলো। ছাদের কর্নারে একটি নারী অবয়ব। ভয় পেয়ে গেল। ছাদের উপর অশরীর আত্মা, তাও আবার এমন ঝড়ের রাতে কেন এলো? পাশ থেকে পানিতে সমুদ্রের বিধ্বংসী গর্জন। রাহাত মনে মনে আওড়ালো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ধীর কণ্ঠে চিৎকার ভেসে আসছে, বাঁচাও। সে চিৎকার আবার অন্য কারো নয়, স্বয়ং রাহাতের। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, এমন ভুতুরে পরিবেশের মুখোমুখি আগে কখনো হয়নি। শিপের রেলিং আঁকড়ে ধরে পানিতে চোখ যেতেই দেখে পানি কালো কিছু একটা দাপাদাপি করছে। আত্মা উড়ে যাবার মতো অবস্থা। ওই অশরীরী কিছু একটা নড়ছে। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে জ্ঞান হারানোর অবস্থা। ঘাড় ঘুরিয়ে দেখে তানভীর। ঝাপটে ধরল তানভীরকে। বৃষ্টিতে দুজন ভিজে একাকার। সমুদ্রের ঝড় তো বলে কয়ে আসবে না, এটা স্বাভাবিক। রাহাত আঙুল দিয়ে প্রথমে পানিতে ঝাপাঝাপি করা জিনিসটা দেখালো, পরে ওই অশরীরটা। তানভীর নিজেও শুকনো ঢোক গিলল। নেভি জীবনে সে এমন জিনিস দেখেনি। এর মধ্যে অতিমাত্রায় সর্বোচ্চ ডেসিবেলে বজ্রনাদ হলো, যা কানে তালা লাগিয়ে দেওয়ার মতন। অকস্মাৎ দেখলো ওই কালো জিনিসটা শিপের লেডার বেয়ে উপরে উঠছে। তানভীর ভয়ে লুকিয়ে রাহাতকে বলল, সামনে চল দেখি কি ওটা। রাহাত কিছুতেই যাবে না। এক প্রকার টেনে রাহাতকে নিয়ে যাচ্ছে তানভীর। নিজেও ভীত। সামনে আসতেই রক্তে মাংসে মানুষের অবয়ব নিল। সুইমিং গগলসটা খুলে এগিয়ে আসতেই রাহাত তানভীরের জানে পানি এলো। রাহাত তো মুখ ফসকে বলেই দিল, স্যার আমাকে রাতে ফালাই দিবেন বলছিলেন, কিন্তু আপনাকে কে ফালাই দিল পানির মধ্যে? বাঁচার জন্য লড়াই করছিলেন এতক্ষণ। আমি তো বুঝতেও পারি নাই, না হলে আমি আর তানভীর যেতাম। তানভীর মুখ চেপে ধরল রাহাতের। এই ছেলেটা ইউনিটে এসেছে গত সপ্তাহে। এর মধ্যেই শাহাদের মাত্রাতিরিক্ত বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শাহাদ ঠান্ডা গলায় বলল, বের হয়েছো কেন কেবিন থেকে? তানভীর জবাব দিল, স্যার আমি ওকে না পেয়ে উপরে এসে দেখি এখানে ভয় পাচ্ছে। সরি স্যার। রাহাত তানভীরের হাত মুখ থেকে সরিয়ে শাহাদকে আঙুল দিয়ে ইশারা করে। শাহাদও সেদিকে চোখ দেয়। কিছুটা বিস্মিত হলো এই ভেবে কি জিনিস এমন অবয়ব নিয়ে স্থির হয়ে আছে। কৌতূহল নিয়ে প্রশ্ন ছুড়ল, কি এটা? তানভীর জবাব দিল, স্যার জানি না, এতক্ষণ ধরে একইভাবে একই জায়গায় আছে, মনে হচ্ছে অশরীরী কিছু। চোখ পাকিয়ে তাকালো শাহাদ। দমে গেল তানভীর। সুইমিং কস্টিউমে শাহাদকে গ্রিক বীরদের মতো লাগছে। এগিয়ে গেল সেই অশরীরীর দিকে। পেছন পেছন আসছে বাকি দুজন। আচমকা প্রচন্ড শব্দে বাজ পড়ল। মনে হলো যেন মাথায় পড়েছে। রাহাত আর্তনাদ করে উঠল। শাহাদ পেছনে ফিরে মুখ খিচিয়ে বলল, কাওয়ার্ড। একটুখানি হয়ে গেল বেচারা রাহাতের মুখটা। সামনে আসতেই স্পষ্ট হলো সেই অশরীরী জিনিসটা একজন নারী। শাহাদ আলতো স্বরে ডেকে উঠল। এক্সকিউজ মি। মেয়েটা ঘাড় ঘোরাতেই চমকে উঠল তিনজন। তানভীর বলেই উঠল, ম্যাডাম অহনা আপনি? অহনা বৃষ্টিতে ছুপছুপ। নারী দেহের গঠন স্পষ্টভাবে লক্ষণীয়। শাহাদ মুখ ঘুরিয়ে পানির দিকে চোখ দিয়ে বলে উঠল, মিস অহনা, এটা আপনার বাড়ি নয় যে মাঝরাতে বৃষ্টি বিলাস করবেন। তানভীর, কল ক্যাপ্টেন আলতাফ। ডেকের ভেতর চাদর আছে, ওনাকে এনে দাও। এই এই ক্যাপ্টেন। এতক্ষণে অহনা মুখ খুলল। আপনাকে দেখে উঠে এলাম কমান্ডার। এতক্ষণ আপনার সুইমিং দেখছিলাম, হঠাৎ বৃষ্টি আসাতে ভেজার লোভ সামলাতে পারলাম না। শাহাদের চোখ চমকিত, বিস্মিত। কি অবলীলায় বলে দিল কথাগুলো। রাহাতের মুখটা দেখার মতো। ততক্ষণে আলতাফ ছুটে এসেছে তানভীরের পেছন পেছন। বোনের গায়ে চাদর জড়িয়ে দিল। অহনা শাহাদের দিকে তাকিয়ে বলল, ইউনিফর্ম হোক আর সুইমিং কস্টিউম হোক, ইউ আর লুকিং অলওয়েজ হট অ্যান্ড পার্সোনেবল। চোখ ঘুরিয়ে নাক কুচকে পানিতে চোখ নিবদ্ধ করে বাজ খাই গলায় আলতাফকে বলল,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।